এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আপনারা জানেন ঠিক সন্ধ্যে 7টা মানে কিন্তু আমাদের এক্সপ্রেস নিউজের এই বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। আমাদের সাথে থাকে আমাদের বিশেষ কিছু প্রতিবেদন এবং অবশ্যই থাকেন আমাদের জেলা প্রতিনিধিরা। আমার সঙ্গে এই সন্ধ্যায় আমার সাথে আছেন এক্সপ্রেস নিউজের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি মহাশয়। আপনাকে অনেক অনেক স্বাগত দাদা। নমস্কার। প্রথমে আমরা যেই জেলার দিকে যাব, প্রথমে আমরা চোখ রাখবো সরাসরি আলিপুরদুয়ারের দিকে। বিদ্যালয়ে দেরিতে আসছেন শিক্ষক শিক্ষিকারা, বিষয়টি নজরে আনতেই জানানো হয়েছে প্রধান শিক্ষকের, কিন্তু কোনো লাভ হয়নি। বিপ্লব, আপনি এই বিষয়ে প্রথমে কি বলবেন একটুখানি? প্রথম কথা হচ্ছে যে বিদ্যালয়ে দেরিতে আসছেন শিক্ষক শিক্ষিকা। আচ্ছা, সত্যি বিষয়টি নজরে আসতেই জানানো হয় প্রধান শিক্ষককে, কিন্তু কোনো লাভ হয়নি, যেটা তুমি বলতে চাইছো। শেষমেশ ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক এবং গ্রামবাসীরা। তারা কি করে, সেই সময় তারা গেটে তালা ঝুলিয়ে দেয়। তুমি যদি দেখো, গেটে তালা ঝুলিয়ে দিয়ে তারা যে বিক্ষোভ দেখায়, কেন এরকমটা হবে? আসলে শিক্ষাঙ্গনটাকে একদম যদি বলা যায়, সরকারি শিক্ষাঙ্গন যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোর মান অত্যন্ত খারাপ হয়ে যাওয়ার বড় কারণ হচ্ছে এই শিক্ষকরা। কারণ যারা ছাত্রদের শেখাবে সময়বর্তিতা, অর্থাৎ সময়কে ব্যবহার করা, সেখানে আমরা কি দেখলাম? সেখানে আমরা দেখলাম একটা ছবি যেখানে শিক্ষকরা নিজেরাই মানে দেরিতে আসছে। আগে আমরা একটু প্রতিবেদনটা দেখি। প্রতিবেদনটা দেখলে আমার মনে হয় কিছুটা, সঞ্জীব, আমাদের দর্শকরাও বুঝতে পারবে। আমরা সরাসরি চলে যাবো আমাদের আলিপুরদুয়ারের বিশেষ প্রতিবেদনটাকে দেখি, তারপর আরো পর্যালোচনায় আসছি। দেখুন, দীর্ঘদিন ধরেই নির্ধারিত সময় বিদ্যালয়ে আসছেন না শিক্ষক শিক্ষিকারা, এমন অভিযোগ অভিভাবকদের। বিষয়টি একাধিকবার জানানো হয় প্রধান শিক্ষককেও, কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। ওদের অভিযোগ হচ্ছে প্রায় ছাত্র আসে আগে, টিচাররা পরে আসে। তো এটা কোন স্কুলের টাইম তো 11টা, তাই না? তার আগে আসবে, প্যার লাইন করবে, তারপরে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছু দিয়েছে, এবং ওদের বলে ফান্ডই নেই, পরিষ্কার করবে কোথা থেকে? তাহলে কি আমাদের কোনো ফান্ড দেওয়া হয়নি সরকার থেকে? আমাদের এই ছাত্ররা যাবে কিভাবে, ক্লাস করবে কিভাবে? যা নোংরা পরিস্থিতি স্কুলের রুমের। ওরা হচ্ছে প্রায় 11:20, 11:15 এরকম টাইমে ঢুকে। এটাই অভিভাবকদের আমার কাছে অভিযোগ করেছে। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি ঠিক মতো টাইম মতো আসবে, ভালো। শেষমেশ ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও গ্রামবাসীরা। ঘটনাটি আলিপুরদুয়ারের 1 নম্বর ব্লকের ঘরঘরিয়া জুনিয়র উচ্চ বিদ্যালয়। অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক পরে বিদ্যালয়ে উপস্থিত হন শিক্ষক শিক্ষিকারা। এর প্রতিবাদেই বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবক ও গ্রামবাসীরা। ওনারা আসছেন না, টাইম মেনটেন করেন না ওনারা, এবং স্কুলের পরিবেশটা প্রচণ্ড বাজে। এবং দেখতে পারবেন আপনারা, এই যে যা পরিস্থিতি, স্কুলের ভেতরে পর্যন্ত নোংরা জমে আছে, গাছ উঠে গেছে। ওনারা পরিষ্কার করেন, ওনাদের বক্তব্য ওনারা পরিষ্কার করেন, বাট পরিষ্কার যদি করে থাকেন তাহলে ভেতরটা গাছ আর চারদিকটা এরকম পরিস্থিতি কেন? ওনাদের আসার টাইম 11টা করে, উইথ প্রুফ কথা বলছি, আমি ভিডিও করে রেখেছি উইথ প্রুফ। ওনারা 11:20 একজন, 11:27 একজন এখানে ইন হয়েছে। এভাবে কীভাবে চলবে? মানে আজকে না, প্রতিনিয়ত আমাদের এটা নিয়ে 3বার এনাদের সাথে বলা হলো, 3বার, বাদ বাকিটা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনাপুর ফাঁড়ির পুলিশের হস্তক্ষেপে খুলে দেওয়া হয় গেটের তালা। এখন প্রশ্ন উঠছে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কতটা দায়িত্বশীল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা? ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, আলিপুরদুয়ার।
আলিপুরদুয়ারে সেই চিত্র একদম সরাসরি দেখলাম আমরা যে ক্ষোভে ফেটে পড়ছেন কিন্তু অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা। গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের, এরকম একটি চিত্র ধরা পড়লো আলিপুরদুয়ারে। দাদা কি বলবেন আপনি বিপ্লব এই বিষয়ে? আপনি সবচেয়ে বড় কথা দেখো, তালা তো এমনি শিক্ষাক্ষেত্রে একদম। পড়েই গেছে। যদি বলো পশ্চিমবাংলার শিক্ষার হাল অত্যন্ত, ওই যেমন আমরা দেখি না টোল হয় বিভিন্ন সোশ্যাল মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষক আর শিক্ষা ব্যবস্থা যে কোন তলানিতে ঠেকেছে বা সরকার এনে দাঁড় করিয়ে দিয়েছে তার ছবিটা পরিষ্কার হয়ে গেছে। একদমই। আমাদের মানে খুব পরম সৌভাগ্য যে আমরা এই সময়টায় পড়াশোনা শুরু করি, বা এদের সময় আমাদের পড়াশোনা শুরু হয়নি। তাহলে আমাদের যে কি পরিণত হতে হতো আমরা বুঝতে পারছি। অদূর ভবিষ্যতে এই যে সরকারি স্কুলগুলো থেকে যে ছাত্ররা বেরোবে তাদের ভবিষ্যৎ যে কি অবস্থায় দাঁড়িয়ে আছে, তাই এই মাস্টারদের, কারণ যে মাস্টাররা তারা শেখাবে, তারা শিক্ষা দান করবে, সময় সম্পর্কে শেখাবে, সেই দিন সম্পর্কে শেখাবে, একদমই। নিয়মবর্তিতা শেখাবে, সেইখানে তারাই অনিয়মের শিকার। একজন শিক্ষক তিনি সময় মতো স্কুলে আসেন, এই বিষয়টি যখন অভিভাবকরা বলছিল যে বিষয়টা একদিন দুদিনের নয়, দীর্ঘদিন ধরে এরকম হয়ে আসছে, এই ব্যাপারে বারবার প্রধান শিক্ষককে বলে লাভ হয়নি। আরে ওরা তো সরকারি কর্মচারী, সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওদের তো চাকরি যাওয়ার ভয় নেই, যে ওদের চাকরি চলে যাবে, সরকারি কর্মচারী, একটা কেস হবে চলতে থাকবে, একটা স্টাইপেন্ডের মতো পেতে থাকবে। একবার যদি কেউ সরকারি চাকরি এইরকম প্রলোভন পায় যেখানে কাজ করতে হয় না, মায়না পাওয়া যায়, তুমি ভাবতে পারছো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শিক্ষকের চাকরি হচ্ছে সবচাইতে লাভজনক চাকরি। আমি বলবো লাভজনক চাকরি, দিয়ে বললো কেন? তাই এই সরকারি যে শিক্ষকগুলো আছে তাদের মায়না 40-এর কাছাকাছি। সেই শিক্ষকরা কি করছে, বছরে 2 বার ছুটি পায়, গরমের ছুটি, শীতের ছুটি, আর উৎসব ফেস্টিভ্যালের ছুটি, এছাড়া তো ছুটি আছেই। কিন্তু যেটা দরকার, আমি সম্প্রতি এই গতকালই একটি বেসরকারি স্কুলের ছবি দেখছিলাম, ছোটদের স্কুলের ছবি, সেখানে তাদের যেভাবে এডুকেশন দিয়ে যেভাবে তৈরি করা হচ্ছে ফেস্টিভ্যাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে, আমাদের এই স্কুলগুলো পারে না। এ তো তা নয়, সরকারি স্কুলে যারা পড়ে তাদের মধ্যে কি প্রতিভা নেই? তাদের মধ্যে প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভাটাকে খুঁজে বার করবার মানুষগুলোতে ঘুম ধরেছে। আচ্ছা, এই যে শিক্ষক শিক্ষিকা দেরি করে এই আসার বিষয়টা তো কিন্তু প্রতিনিয়ত চলছে এবং প্রতিদিন ধরে চলছে, দেখো, কিন্তু এটা হবে না। এই বিষয়ে প্রধান শিক্ষক কেন কিছু উদ্যোগ প্রধান নিচ্ছেন না? শিক্ষককে একাধিকবার বলা হয়েছিল, যেটা অভিভাবকদের বয়ান, তো এই বিষয়টার উপর গুরুত্ব দেয়নি। তার বক্তব্য হচ্ছে আপনার পড়াতে হলে পড়ান, নাহলে অন্য কোথাও নিয়ে যান। বিষয়টা তো তা নয়। আপনাদের লজ্জা হওয়া উচিত একদমই। যে সরকার আপনাদের পড়াবার জন্য পারিশ্রমিক দেয়, আপনারা সেই শিক্ষা দানে যতটা সময় আপনারা ভেবেছিলেন যখন 80 যাই মায়না পাই, আজকে এই এত শিক্ষককে হাহাকার করতে দেখেন কেন? কারণ এটা একটা লোভনীয় চাকরি, যে চাকরিতে বসে ঘুমিয়ে পাওয়া যায়। আমরা তো এরকমও শুনেছি, অভিযোগ শুনেছি যে দিদিমণি আমাদের মাথার ইসে করে দিতে বলে। হ্যাঁ, তো এইগুলো কেন হবে? একদল মানুষ এখনো আছে, একদম সবাই যে সমান তা বলবো না, একদল মানুষ আছে যারা দিনের পর দিন পরিশ্রম করেন। আমি তো আপনাদের চাইছি, যারা এই মুহূর্তে দর্শকরা রয়েছেন, ওই পারে রয়েছেন, আমাদের টোল ফ্রি নাম্বারে ফোন করুন, আপনাদের মতামত জানান। আপনার পাড়ায় এরকম স্কুল আছে আর এই রকম স্কুল দেখতে চান যেখানে মাস্টারদের কোনো সময় নেই? এই মাস্টার সেই মাস্টার। দেখুন, ভালো করে শুনুন, এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গ বাদ দিয়েও অন্যান্য রাজ্যে হচ্ছে, সেইখানে একটা শিক্ষকও মারা যায়নি, একটা বিওলও মারা যায়নি। তার মানে এই শিক্ষকদের না, এরা আধুনিকরণ হয়েছে, ডিজিটাইজেশন হওয়াতে এদের আতঙ্ক তৈরি হয়ে গেছে। তার মানেটা কি? এরা এতটা কুঁড়ে হয়ে গেছে আর এতটা মডার্ন না হওয়ার কারণে। আরে তুমি আজকে ডিজিটাল যুগে তুমি ডিজিটাইজেশন করতে পারো না, এটা তোমার দুঃখ হয় না, লজ্জা হয় না? একদম বিপ্লব, আমি আপনার সাথে এই কথা একদম বলতে হবে, একদম একদম সমান সমান কিন্তু চিত্র আপনি দেখছেন যে বিদ্যালয় কিন্তু দেরি করে ঢোকার যে বিষয়টা, কিন্তু এর সাথে সাথে দেখছি আমরা যে এটা স্কুল চলাকালীন, মানে স্কুল চলছে বা ক্লাস চলছে, সেখানে কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকা তারা কিন্তু ফোন কিন্তু রীতিমতো কিন্তু ঘেটেই চলেছে এবং ছাত্রছাত্রীদের সামনে কিন্তু সেটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এরকম চিত্র কিন্তু দেখা গেছে বিপ্লবদা। না, আজকে তো সেইটা একদম চোখের সামনে ধরা পড়ে গেছে, একদম চোখের সামনে, একদম হাতে নাতে ধরেছে অভিভাবকরা। কারণ তাদের জায়গাটা অন্য জায়গায়, যে তাদের জ্বলছে
তাদের কাছে তো আর্থিক সেইভাবে মিশে নেই। একদম। তারা চায় সরকারি স্কুলে তাদের ছেলে মেয়ে পড়বে, একটা বেসরকারি স্কুলে একজন শিক্ষকের মায়না 20,000 টাকা, আর একটা সরকারি স্কুলের একটা মাস্টার পায় 40,000 টাকা। তার তো শিক্ষা দেওয়া, তার সঠিক শিক্ষা দেওয়ার তার দায়। একদম। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের যে প্রতিনিধি আছে আলিপুরদুয়ার থেকে, অরূপের সঙ্গে কথা বলবো। অরূপ, এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। আজকে যে ছবিটা তুলে এসছে, একজন শিক্ষক যিনি ছাত্রদের শেখাবে সময় জ্ঞান শেখাবে, সেই শিক্ষকরা সময় মতো স্কুলে আসছে না। সরকারি স্কুলগুলোর দৈন্যদশার মূল কারণ কি এরা? দেখো বিপ্লব দা, একদমই তাই। বর্তমানে যে পরিস্থিতি জেলা অরূপ, তোমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে না। হ্যালো, দেখো বিপ্লব দা, একদমই যে যে কথা আমরা বলছি, গোটা রাজ্যের যে প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলি রয়েছে বা হাই স্কুলগুলো রয়েছে, সেগুলো কিন্তু একই পরিস্থিতি সব জায়গাতে। বিভিন্ন একাধিক দিন থেকে যারা গ্রামবাসীরা রয়েছেন, যারা স্থানীয়রা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, তারা কিন্তু যে স্কুলের ঘটনা বলছি, আলিপুরদুয়ার 1 নং ব্লকের যে ঘরগড়িয়া জুনিয়র হাই স্কুল, সেখানটায় শিক্ষক শিক্ষিকারা দেরি করে আসছেন এবং সেখানটায় রীতিমতো প্রেয়ার লাইন হয় না, প্রার্থনা হয় না, এ ধরনের একাধিক অভিযোগ করছেন। কারণ শিক্ষক শিক্ষিকারা 11টার পরে বিদ্যালয়ে ঢুকছে, এটা প্রধান শিক্ষককে জানানো হয়েছিল, কিন্তু কোনো সুরাহা না হওয়ার ফলে অভিভাবক এবং গ্রামবাসীরা সবাই মিলে কিন্তু সেই স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পরবর্তীতে খবর পেয়ে সোনাপুর ফাঁড়ির পুলিশ সেখানটায় পৌঁছায় এবং আশ্বস্ত করেন যে শিক্ষক শিক্ষিকারা তারা টাইম মতো বিদ্যালয়ে আসবে। সেই আশ্বাসের পর অভিভাবকরা আন্দোলন তুলে নেয়। কিন্তু এখানটায় প্রশ্ন হচ্ছে, যে শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদেরকে, শিক্ষার্থীদেরকে সময় সম্পর্কে জ্ঞান দেবে, তাদেরকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে, সেই জায়গায় খোদ শিক্ষকরাই বিদ্যালয়ে দেরি করে আসছেন এবং গার্জিয়ানরা অভিযোগ করছিলেন যে বিদ্যালয় চত্বর নোংরা আবর্জনায় ভর্তি। সেখানটায় শিক্ষাদান বা পঠন পাঠনের যে পরিকাঠামো, স্বাস্থ্যবিধির দিক থেকে শুরু করে সমস্ত পরিবেশ বলছো, পরিবেশ। একদমই অরূপ, তুমি ঠিক বলেছো। কিন্তু তার সাথে সাথে আমি তোমাকে আরেকটা প্রশ্ন করব। এই যে দীর্ঘদিন ধরে যে এই শিক্ষক শিক্ষিকারা যে দেরি করে যে স্কুলে ঢুকছেন এবং এর পাশাপাশি কিন্তু একটা ছাত্রছাত্রীদের প্রতি একটা বাজে প্রভাব কিন্তু রীতিমতো পড়ছে, কিন্তু শিক্ষক মানে প্রধান শিক্ষককে কিন্তু জানানো হয়েছে, কিন্তু তার কোনো হেলদোল নেই। তুমি কি বলবে, এর সাথে কি শিক্ষকও কোনোভাবে মিলিত হয়ে আছে? না, আমার কথা হচ্ছে অরূপ, যেটা ও বলতে চাইছে সেটা সঞ্জীবের বক্তব্য হচ্ছে যে প্রধান শিক্ষককে অভিযোগ করার পর প্রধান শিক্ষকের ভূমিকা কি ছিল? একদমই। দেখো, প্রাথমিকভাবে প্রধান শিক্ষক হয়তো যারা দেরি করে আসছেন তাদেরকে হয়তো বলে থাকতে পারেন, সেই বিষয়টা আমাদের জানা নেই। কিন্তু অভিভাবকদের যে বক্তব্য, তারা যে অভিযোগ করছেন, ভয়ঙ্কর অভিযোগ, যে শিক্ষক শিক্ষিকারা দেরি করে আসেন, তাহলে প্রধান শিক্ষকও হয়তো সেখানে জড়িত। তা না হলে প্রধান শিক্ষককে জানানোর পরেও তিনি কেন সেটার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, কেন কোনো রকম ভাবে যারা শিক্ষকরা সময় মতো বিদ্যালয়ে আসে সেই জায়গাগুলোকে দেখেনি, এ ধরনের একাধিক প্রশ্ন আসছে। আর বাধ্য হয়ে কিন্তু শেষে গ্রামবাসী থেকে শুরু করে যারা অভিভাবক রয়েছেন সেই এলাকার, তারা প্রত্যেকে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে হয়েছে তাদেরকে এবং সেখানটায় পুলিশ ছুটে গেল। এমনই ভয়ঙ্কর অভিযোগ। দেখো, শিক্ষাঙ্গন আমরা দেখেছি, আমাদের যারা শিক্ষক ছিলেন তাদের আজকে দেখলেও আমরা শ্রদ্ধা করি, আজও আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি, কারণ আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই শিক্ষকদের একটা বড় অবদান রয়েছে। তারা আমাদের ভাষা শিখিয়েছে, তারা আমাদের কীভাবে মানুষের সাথে কথা বলতে হবে সেটা শিখিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে না আজকের শিক্ষক যারা, তারা যেন 80 যাই মায়না পাই। মানে খুব সম্ভবত আমি একজন শিক্ষককে জিজ্ঞাসা করেছিলাম, সে বললো না, আমরা চাকরি করতে যাই। তাহলে কি এরা চাকরি করতে আসে? শিক্ষাদান আর চাকরি বিষয়টা কি এক? একদমই। দেখো, শিক্ষাদান আর চাকরি এই দুটোকে গুলিয়ে ফেলছে বর্তমান সময়ের শিক্ষকরা। কারণ আমরা যা দেখেছি বিভিন্ন অতীতে, যে শিক্ষকদের দেখলে, এখনো আমাদের শিক্ষকদের দেখলে মাথা নত করতে হয়, বা আমরা সেই জায়গা দিয়ে হয়তো আমরা যাচ্ছি কোথাও, শিক্ষক যাচ্ছেন, আমরা চলন্ত সাইকেলে বা বাইকে থাকলে নেমে যাই, তাকে সম্মান জানাই। কিন্তু বর্তমান সময়ের যে শিক্ষা ব্যবস্থা, জেলায় একাধিক প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিদ্যালয়গুলিতে শিক্ষক নেই, শিক্ষকের অভাবে পঠন পাঠন হচ্ছে না, আবার কোথাও শিক্ষক রয়েছে কিন্তু শিক্ষকরাই দেরি করে আসছে বিদ্যালয়ে। কাজে এই প্রশ্নগুলো ওঠা স্বাভাবিক, বিপ্লব দা। আচ্ছা, এই যে শিক্ষকদের এই শিক্ষাদান, মানে শিক্ষার বেহাল অবস্থার জন্যই কি বেসরকারি স্কুলগুলো গজিয়ে উঠছে, মাথা চাড়া দিয়ে উঠছে? একদমই। দেখো, একদম সঠিক জায়গায় ধরেছো বিপ্লব দা। কারণ এই যে সরকারি প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলো বা যে স্কুলগুলো রয়েছে, সেই স্কুলের
পরিকাঠামো কিন্তু এতটাই ভয়াবহ, যার ফলে প্রত্যেক পড়ুয়ার যারা অভিভাবকরা রয়েছেন তারা প্রাইভেট স্কুলে দিতে হচ্ছে তাদের পড়ুয়াদেরকে, এবং সেখানটায় এমন কিছু স্কুল রয়েছে বা এমন কিছু শিক্ষক রয়েছে দেখা যায় তারা অফ ক্যামেরায় তারা হয়তো সেই স্কুলটাকে পরিচালনা করছেন। অর্থাৎ চাকরি এবং শিক্ষাদান যে বিষয়টা তুমি বলছিলে যে তারা সরকারি স্কুলে চাকরি করতে যাচ্ছে এবং তারা ফিরে এসে বা তাদের আড়ালে একটি প্রাইভেট স্কুলও চালাচ্ছে, যার ফলে জেলায় কিন্তু এই প্রাইভেট স্কুলগুলো ব্যাপকভাবে মাথাচাড়ি দিয়ে উঠছে। একদম, তার মানে শিক্ষার অঙ্গনটা ব্যবসায় ক্ষেত্র তৈরি করে দিচ্ছে সরকার, কারণ সরকার এর অগপ শিক্ষক রাখছেন, একজন শিক্ষক রাখছেন তিনি অত্যাধুনিক নন, সময়ের সঙ্গে তিনি শিক্ষিত নন, তার ডিজিটেশন করতে গিয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ডিজিটাল যুগে দাঁড়িয়ে তিনি ওই ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ হয়ে যান, হৃদরোগে আক্রান্ত হন। এইরকম হতভাগ্য শিক্ষকদের দেখলো নতুন প্রজন্মরা। আজ তুমি যে ছবি দেখালে সেই ছবিতে দেখে মনে হলো যে সত্যি বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে যে বেহাল অবস্থা তার একটা কঙ্কাল চিত্র নমুনা আমরা দেখলাম। দেখো বিপ্লব, একটা কথা আমি জানিয়ে রাখবো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন স্বাস্থ্য থেকে শিক্ষা প্রত্যেকটাই কিন্তু এই রাজ্যে উন্নত, কিন্তু আজকে যে ছবি আমাদের এক্সপ্রেসের ক্যামেরায় উঠে এলো, যে ছবি আমরা দেখাচ্ছি যে এ রাজ্যের শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্যর যে ভয়াবহ পরিস্থিতি তা পরিষ্কার আমাদের ক্যামেরায়। বিপ্লব দা, অসংখ্য ধন্যবাদ তোমাকে অরূপ। আমাদের সঙ্গে অরূপ ছিল, অরূপ কিন্তু অরূপ বিষয়টা দেখো সঞ্জীব, অরূপ বিষয়টা বুঝেছে এবং অরূপ বিষয়টা বুঝতে পেরেছে। সত্যি পশ্চিমবঙ্গ, আমি বলছি না আমরা কারো মুখপত্র নই, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা কারো মুখপত্র নেই, কারো মুখপত্র হয়ে কথা বলি না। আপনারা নিজেরা ভাবুন, যারা দায়িত্বে আছেন বা এই মুহূর্তে তারা অন্তত ভাবুন আগামী প্রজন্মকে আপনারা কোথায় নিয়ে ফেলছেন, কোন শিক্ষা ব্যবস্থা আপনারা তুলে ধরছেন, যে শিক্ষা ব্যবস্থা আগামী প্রজন্মের ছেলেরা মূর্খ তৈরি হবে। হ্যাঁ, আপনাদের ছেলেমেয়েরা হয়তো বড় বড় স্কুলে পড়বে, বিদেশে পড়বে, কিন্তু আমার দেশের আপামর জনগণ যাদের করুণা ভিক্ষায় আপনারা আজকে মন্ত্রিত্ব পেয়েছেন, বড় বড় পদ পেয়েছেন, আপনাদের যারা লোকাল গার্জিয়ান যারা, তাদেরও তো একবার দেখা দরকার স্কুলগুলো কিভাবে চলছে। কেন নজর থাকবে না? অবশ্যই নজর থাকবে। আমি নাম করে বলছি, একদম নাম করে বলছি, রামনগর 2 দক্ষিণ 24 পরগনা রামনগর 2 এর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্যামল চক্রবর্তী দায়িত্ব নিয়ে স্কুল মাস্টারকে দায়িত্ব নিয়ে রাস্তায় দাঁড় করিয়ে বলছেন ছেলেগুলো সাইকেল পায়নি, সেই সাইকেলগুলো গেল কোথায়? আপনি সাইকেলের জন্য কেন টাকা নিয়েছেন? এই যে এনার বলার কথা নয়, কিন্তু একটা প্রধান বাধ্য হচ্ছে যে সাইকেলগুলো কোথায় গেল, ছেলেরা কেন পায়নি। তিনি বলছেন মিড ডে মিলের সেটা সময় মতো দেওয়া হচ্ছে না। এটাই তো লোকাল গার্জিয়ানের করা উচিত। শুধু রাজনীতি করলে হবে না, আগামী ভবিষ্যতের জন্য ভেবে ওই শিক্ষককে জবাবদিহি করতে হবে। প্রশাসনের অধিকার আছে, স্থানীয় প্রশাসনের একটা বড় ভূমিকা আছে। সামাজিক বিকাশে শুধুমাত্র রাস্তা, ড্রেন, নালা দেখার দায়িত্ব আপনার নয়, পাড়ার পার্টি অফিসে বিচার ব্যবস্থা চালাবার আপনার দায়িত্ব নয়, সেই সাথে শিক্ষাঙ্গনে শিক্ষা হচ্ছে না কি হচ্ছে সেটা দেখার দরকার। একটা বেসরকারি স্কুল হলে হয়তো আপনার চাঁদাটা আসবে, কিন্তু এটা ভাবুন আগামী যে মানুষগুলোর ভোটে আপনি নির্বাচিত হয়েছেন সেই মানুষগুলো প্রত্যাশা করেন, তাদের প্রত্যাশা আপনি তাদের ঘরের ছেলে যদি হয় তাহলে আপনার পাশে এসে দাঁড়াবে। আমার আর কিছু বলার বক্তব্য নেই। আজকে যে অভিভাবকরা যারা দাঁড়িয়ে আজকে এই স্কুলের শিক্ষকদের সামনে বুক চিতিয়ে বলেছেন তাদের স্কুলে ঢুকতে দেননি, তালা দিয়ে দিয়েছেন, আমি তাদের স্যালুট করি। তারা তাদের সন্তানের জন্য করেছে। আর এই ছবি দেখার পর বাংলার অন্যান্য অভিভাবকরা বলবো, যেই স্কুলে এই চরম ব্যবস্থা দেখবেন আপনারা শক্ত হাতে প্রতিহত করুন, নাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা, বাংলা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। যখনই দেখবেন শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানের শিক্ষাদানের কোথাও ভুল হচ্ছে, প্রতিবাদ করুন, ভয় পাবেন না। একদমই আলিপুরদুয়ারের এক স্কুলের চিত্র আমরা দেখলাম, কিন্তু এবারে পরবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা আর একটা স্কুলের চিত্র আপনাদেরকে দেখাবো, একদম ভিন্ন। আলিপুরদুয়ার দেখলাম, এরপরে দক্ষিণ 24 পরগনায় একদম ভিন্ন একটি চিত্র। লটারির মাধ্যমে চলছিল স্কুলের ভর্তির প্রক্রিয়া। পঞ্চম শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া নিয়ে বিক্ষোভ অভিভাবকদের। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ঘটনা, চাঞ্চল্য ঘটনায় আমি সরাসরি চলে যাবো বিপ্লবদার কাছে, এই বিষয়টা একটু পর্যালোচনা করবো। বিপ্লবদা, একটা খুব অন্যরকম একটা চিত্র আমরা দেখলাম আলিপুরদুয়ার, তারপরে কিন্তু দক্ষিণ 24 পরগনা, কি বলবেন? একদম দেখো, এই একটা ব্যাপার ছিল, একটা বিষয় ছিল।
বিষয় ছিল যে আগে একটা এক্সামিনের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে ছাত্রে ভর্তি নেওয়া হতো প্রত্যেকটা পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে। একদম। চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে যাদের ভর্তি হতো, আমাদের সময় দেখেছি আমাদের পরীক্ষা দিয়ে ভর্তি হতে হতো, এবং আমাদের যে মেরিট লিস্ট, অর্থাৎ আমরা যারা ভালো ছাত্র তাদেরকে ভালো ভালো স্কুল নিয়ে নিত। আর যার ফলে ফেলে দেওয়া যে ছেলে মেয়েগুলো, হয়তো একটু মেধা কম, সেই ছেলে মেয়েগুলো অন্য স্কুলে হতো। কিন্তু পরবর্তীকালে সরকার বুঝলো এইভাবে হলে তো এক একটা স্কুল পড়ে যাবে, মানে শিক্ষা ব্যবস্থার হাল ভেঙে পড়বে। তাই তারা সৃষ্টি করলো যে না, এইভাবে হবে না, হয় পরীক্ষার মাধ্যমে নিতে হবে, আর না হলে তোমরা এই ছেলে মেয়ে থাকবে, সমস্ত স্কুলের ছেলে মেয়ে অ্যাপ্লাই করবে, লটারির মাধ্যমে যেটা হবে সেক্ষেত্রে খারাপ ছেলেও যদি কম মেধাবী থাকে তাকে মেধাবী তৈরি করার দায়িত্ব আপনার। এই প্রক্রিয়াটার মধ্যে একটা সৎ উদ্দেশ্য ছিল। কিন্তু বাস্তব এই যে স্কুলটার গণ্ডগোল, এই স্কুলটার গণ্ডগোল কিন্তু অন্য কারণে হয়েছে। আমরা যদি আজকে প্রতিবেদনটা প্রথমে দেখি তাহলে দর্শক আপনারা বুঝতে পারবেন, এবং আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন তার সঙ্গে আপনাদের কথা বলাবো, সার্বিক তার কাছে কি রিপোর্ট আছে। পঞ্চম শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া নিয়ে বিক্ষোভ অভিভাবকদের। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ঘটনা। ঠিক কী অভিযোগ, কি বলছেন অভিভাবকরা, শুনুন। মানে টোকন সিস্টেম করেছে, তার জন্য ঝামেলা হচ্ছে। বাচ্চাদের নাম ওঠেনি না, অনেকের ওঠেনি, মানে সব 900 600 ঘরে বেশি ডাকছে, 100 200 300 এগুলো কম, মানে ডাকছে না, খুব কম ডাকছে, তার জন্য ওরা সব ফর্ম তুলেছিলাম ভর্তির জন্য, 50 টাকা করে নিয়েছে, বলেছিল যে 9 তারিখে পরীক্ষা হবে, কিন্তু এখন কারোর মোবাইলে মেসেজ পাঠিয়েছে, কারোর মোবাইলে পাঠায়নি, এখন বলছে লটারি হবে, কিন্তু লটারি হবে বলে 1000 ফর্ম বিক্রি করেছে। দেখা যাচ্ছে লটারি হবে না, পরীক্ষা হবে, পরীক্ষা হবে বলে 1000 ফর্ম বিক্রি করেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে 800 900 সেইগুলোই উঠছে, আমার মেয়ের সিরিয়াল 161 এগুলো উঠছে না। তারপর আমরা চাইছি এখন আমাদের প্রত্যেককে ভর্তি নিতে হবে, আমাদের এইটাই দাবি। আজকের এই মেয়েটা অন্য কোন স্কুলে ভর্তি হতে পারেনি, তাহলে এই মেয়েটার ভবিষ্যৎ কী হবে? তাদের অভিযোগ, স্কুলে ভর্তির জন্য প্রবেশিকামূলক পরীক্ষা হওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়, সেই অনুযায়ী প্রত্যেক অভিভাবকের থেকে 50 টাকা করে দিয়ে স্কুল থেকে ফর্ম সংগ্রহ করেন, কিন্তু পরীক্ষা নেওয়া হয়নি। সরকারি নিয়ম মেনে লটারির মাধ্যমে ছাত্রছাত্রীদের ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের তরফে। এতেই ক্ষোভের সঞ্চার হয় অভিভাবকদের মধ্যে। কিন্তু এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি ঠিক কী বলছেন, শুনুন। কোনো ভ্রান্ত ধারণা, 904 জন যে প্রত্যেকেরই সিরিয়াল করে নেওয়া হবে, সুতরাং যারা বলছে আসেনি একটু অপেক্ষা করলে কিছুক্ষণ পরে তাদেরও এসে যাবে, সকলেরই নাম আসবে সিরিয়াল। এবার আমি তো বুঝতে পারছি না যে দুটো পাশাপাশি দুটি স্কুলে, শিশু শিক্ষায়তন এবং আদর্শতে, শুধুমাত্র আদর্শতে অলরেডি 700 বাচ্চা ভর্তি হয়ে গেছে, এই 3টি স্কুল মিলে প্রায় 1000 স্টুডেন্ট ভর্তি হয়, তো সুতরাং বাকিরা সকলেই এখানে চান্স পেয়ে যাবে আশা করছি। সেই হিসাবে সিরিয়ালটা করে নেওয়ার জন্য করেছিলাম, আর অ্যাডমিশনটা হবে জানুয়ারি মাসে, যখন তারা প্রোগ্রেস রিপোর্ট পাবে এবং টিসি পাবে তখনই। তো এটা অহেতুক এরা মিছিমিছি এটা ভুল করছে এবং কেওস সৃষ্টি করছে, শেষ পর্যন্ত করার এর ধৈর্য নেই। বিষয়টা হলো অ্যাডমিশন টেস্টের জন্য, অ্যাডমিশন টেস্টের যে খরচ, প্রশ্ন ছাপানো ইত্যাদি ইত্যাদির কারণে সমস্ত স্কুলগুলো থেকেই ফর্মের জন্য সামথিং কিছু টাকা পয়সা নেয়, এটা এখানেও নেওয়া হয়েছে। এবারে লটারির মাধ্যমে হলে যারা যারা চাইবে তাদেরকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। বিদ্যালয়ের সামনে বিক্ষোভ ক্রমশ বাড়তে থাকে। খবর পেয়ে বিদ্যালয়ে পৌঁছায় কাকদ্বীপ থানার পুলিশ। স্কুলের প্রধান শিক্ষকের দাবি সবটাই নিয়ম মেনে করা হচ্ছে, কিন্তু অভিভাবকরা ধৈর্য রাখতে পারছেন না। আশা করি সকলেই বিদ্যালয়ে ভর্তি হতে পারবেন, কিন্তু যারা ভর্তি হতে পারবে না তাদের টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু প্রবেশিকা পরীক্ষা যখন হবে না, তাহলে কেন বিজ্ঞপ্তি দেওয়া হলো, কেন পরীক্ষার নাম করে টাকা তোলা হলো, হঠাৎ কেন এই পরিবর্তন? তার কোনো সদুত্তর দিতে পারেনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিভাবকদের আশঙ্কা, এই বিদ্যালয়ে যদি তাদের পড়ুয়ারা ভর্তি হতে না পারে তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে চিন্তিত অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ঘটনা আমরা দেখলাম। স্কুলের গেটের সামনে একদম রীতিমতো শয়ে শয়ে কিন্তু অভিভাবকদের কিন্তু ভিড় জমেছে। বিপ্লব, আপনিও দেখলেন সেই চিত্র, আমরা দেখলাম। আমরা রেবতীর কাছে শুনবো, রেবতীর আজকে যে প্রতিক্রিয়া। রেবতী
রেবতীর অনেক অভিজ্ঞতা আছে এই বিষয়ে। রেবতী যদি একটু বলে যে কি সম্পূর্ণ ছবিটা যে কি ছিল আর কি হওয়া উচিত ছিল। দেখো বিপ্লবদা, তোমাকে জানিয়ে রাখি, নভেম্বর ডিসেম্বরের প্রায় মাঝামাঝি পরীক্ষাগুলো সমস্ত সরকারি বেসরকারি স্কুলে প্রায় শেষ হয়ে গেছে। তার ফলে বিভিন্ন যে সমস্ত সরকারি বেসরকারি স্কুলে বিভিন্ন ভাবে ফর্ম দেওয়া হয়েছে, তেমনি ভাবে বীরেন্দ্র বিদ্যা নিকেতন অর্থাৎ কাকদ্বীপের স্কুলে ফর্ম বিলি করা হয়। প্রত্যেকটি ফর্মের জন্য 50 টাকা করে নেওয়া হয় এবং সেই ফর্ম অনুযায়ী তাদের ঘোষণা করা হয় যে প্রবেশিকা পরীক্ষা করে তাদের নেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে যখন তাদের ডেট আসে, তারা যখন সেই ফর্ম বিলির মাধ্যমে পরে জানতে পারে যে তাদের হয়তো তাদের পরীক্ষার মাধ্যমে সিলেক্ট করা হবে, কিন্তু এক্ষেত্রে অভিভাবকরা জানতে পারে কোনো পরীক্ষা হবে না, তাদের কাছে সম্পূর্ণভাবে সবার কাছে মেসেজ যায়নি, বার্তাও পৌঁছয়নি, তাই তারা আজকে বিক্ষোভ শুরু করেছে। কিন্তু পরে জানতে পারে লটারির মাধ্যমে সিলেক্ট করা হবে কতজনকে নিয়ে হবে। ইতিমধ্যে 1000 ফর্ম বিলি করা হয়েছে এবং তারা ফর্ম ফিল আপ করে যথারীতি তারা জমাও দিয়েছে। এক্ষেত্রে যখন তাদের ছেলে মেয়ে আজকের সুযোগ পাচ্ছে না, লটারির মাধ্যমে কয়েকজন ছেলে মেয়ের নাম এসে পরবর্তী যে স্টুডেন্ট গুলো আছে তাদের নাম যখন বাতিল হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে অভিভাবকরা বিক্ষোভ করে। তবে তোমাকে বলে রাখি, কারণ বিক্ষোভ করার অভিভাবকের কারণ আছে, কারণ শিক্ষাকে নিয়ে রাজনীতি চলছে, শিক্ষাকে নিয়ে ব্যবসা চলছে। যে সমস্ত সরকারি স্কুলগুলো এক এক করে অবনতির দিকে পৌঁছাচ্ছে, কারণ শিক্ষকরা টাইমে যেমন আসছে না, পড়াচ্ছে না, তা এসআইআর যে সমস্ত প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তারা এসআইআর কাজে ব্যস্ত। কোনো কোনো স্কুলে একবারে যাদের চাকরি বাতিল হয়ে গেছে, তাদের কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকা নেই, সেক্ষেত্রে প্রাইভেট স্কুলগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে। তবুও এখানে যে দেখেছি একবারে বীরেন্দ্র বিদ্যা নিকেতন হাই স্কুল, সরকারি হাই স্কুল, তবুও সেখানে ছাত্রছাত্রীরা মানে অভিভাবকরা তাদের ছাত্রছাত্রীরা ওইখানে অ্যাডমিশন হোক, পড়াশোনা হোক। কিন্তু সেক্ষেত্রে আজকের দিনে লটারির মাধ্যমে যদি বেছে নেওয়া হয়, তাহলে ছেলে মেয়েরা সুযোগ পান না, তাহলে সেক্ষেত্রে অন্যত্র কোথায় যাবে? সেই নিয়ে কিন্তু আজকের বিক্ষোভ শুরু করেছে তারা, একবারে স্কুলের গেটে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করেছে। মানে আশঙ্কা আর আতঙ্ক অভিভাবকদের মধ্যে কাজ করছে। দেখো এখানে 3টে স্কুল আছে, 3টে স্কুলের বলছে গোটা 1000 স্টুডেন্ট আছে, যদি পঞ্চম শ্রেণীতে পড়ে গোটা 1000, 3টে স্কুলে 300 করে হলে 1000 ছাত্রছাত্রী ভর্তির কোনো সমস্যা হয় না। সেক্ষেত্রে সবাই চাচ্ছে দৌড়ে যেই স্কুলটায় ভালো সেই স্কুলটায় ভর্তি হতে হবে। এবার বিষয়টা বলো এই যে স্কুলগুলো যে টাকাটা নিয়েছে, যে ফিসটা নিয়েছে, এই ফিস নেওয়াটা কি তাদের কাছে যুক্তিগ্রাহ্য ছিল? এ তো সরকারি স্কুল। দেখো, সরকারি স্কুলগুলিতে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই, বিশেষ করে ফর্ম বিলি করার কারণে। তবুও কিছু কিছু ক্ষেত্রে ভর্তির জন্য, ফর্ম বিলি করার জন্য কোনো কোনো ক্ষেত্রে স্কুলরা নেয়, কারণ তাদের কাছ থেকে আমরা যে সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকারা আছে তাদের কাছ থেকে এইটা প্রশ্নের জানতে চাইছিলাম যে কেন তারা এই টাকাটা নেয়। তাদের উত্তরে তারা জানিয়েছেন কিছু ফর্ম হচ্ছে কি তাদের জেরক্স করতে হয়, তাদের যে সমস্ত ছাপানোর কাজ থেকে আরম্ভ করে অনেক কিছু কায়দা নিয়ম কানুনের জন্যই কিন্তু তারা এই ফর্মগুলো টাকা দিয়ে বিলি করেন। কিন্তু সরকারি ক্ষেত্রে যেখানে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন যে সরকারি স্কুলে সমস্ত বিনামূল্যে ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ পাবে, এক সাইকেল থেকে, ব্যাগ থেকে, জুতো থেকে, জামা থেকে সবকিছু যদি বিনামূল্যে পড়াশোনার জন্য সুযোগ সুবিধার জন্য মমতা ব্যানার্জি ঘোষণা করে, তাহলে এই ফর্ম বিলি করার জন্য কেন টাকা নেওয়া হবে? বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের টাকা নেওয়া শুরু হয়েছে। এই যেমন বিদ্যা নিকেতনে 50 টাকা করে শুরু হয়েছে, অন্যান্য বেসরকারি স্কুলে কোনো জায়গায় 200 টাকা, 300 টাকা, কোনো জায়গায় 100 টাকা এইভাবে নেওয়া শুরু হয়েছে। তো আমি বলবো এই যে 50 টাকা নেওয়াটা, ফর্ম বিলি করাটা, এটা একটা ব্যবসা বলতে পারো, রাজনীতি বলতে পারো। কারণ যেখানে সরকারি স্কুলে বাচ্চা ভর্তি হবে, এক এক করে যাবে, তারা ভর্তি হবে, সেক্ষেত্রে কেন ফর্ম কেন আগে থেকে তুলে তারা হচ্ছে যে ফর্ম ফিল আপের জন্য 50 টাকা করে নেবে? এটা কোনো সরকারি পরীক্ষা দিতে যাচ্ছি যেক্ষেত্রে সরকারি চাকরির জন্য 500 টাকা করে ফর্ম ফিল আপ করেছে তারা, এটাই কোনো সরকারি পরীক্ষা? এটা সরকারি জায়গায়, এটা তারা ন্যায্য, তারা পড়াশোনার জন্য তাদের যাবে, তাহলে সেক্ষেত্রে ফর্ম আগে থেকে তুলে চান্স পাওয়ার জন্য, অর্থাৎ সুযোগ পাওয়ার জন্য তারা কেন বা ফর্মের জন্য 50 টাকা করে দেবে? এই নিয়ে কিন্তু প্রতিবাদ করছে বিভিন্ন জায়গা থেকে অভিভাবক। একদম অদ্ভুত। তোমাকে বলছি 50 টাকা করে ফর্ম, 1000 ফর্ম বিলি, মানে যদি বলো 1000 ফর্ম বিলি হলো, 1000 ফর্মের জন্য যদি 50 টাকা করে করো, তাহলে হচ্ছে 50,000 টাকা। এই উদ্বৃত্ত টাকাটা তাদের নাকি জেরক্স করার ফর্মের জন্য লাগে, প্রিন্টিংয়ের জন্য লাগে, পরীক্ষার জন্য লাগে। এটা ভাবার বিষয়। মমতা ব্যানার্জি ছেলে মেয়েদের যাতে স্কুল থেকে না ছুট হয়ে যায়, তাদের জন্য ব্যাগ, তাদের জন্য ড্রেস,
তাদের মিড ডে মিলের ব্যবস্থা, শুধু শিক্ষকরা শিক্ষা দেবেন, শিক্ষা দেওয়ার পাশাপাশি মনে হচ্ছে না কোথাও এটা একটা ব্যবসা চলছে, এই ভর্তির নামে একটা ব্যবসা। শিক্ষক তো দায় সারাভাবে, হেডমাস্টার বললেন যে 50 টাকা করে যারা নেওয়া হয়েছে, যারা চান্স পাবে না তাদের ফিরিয়ে দেবে, তার মানেটা কি? বোঝা গেল না বিষয়টা ঠিক। এখন প্রধান শিক্ষক মশাই যে একবারে প্রশ্নের উত্তরটা দিয়েছেন সম্পূর্ণ ভুল। আমার তরফ থেকে আমি বলবো ভুল, কারণ যারা চান্স পাবে না তাদের টাকা ফেরত দিয়ে হবে। টাকাটা ফেরত দেওয়াটা বড় কথা না, একটা ছেলের ভবিষ্যৎ তৈরি করার জন্য যে স্কুলের আশা নিয়ে একটা অভিভাবক ফর্ম ফিল আপ করেছে, একটা ছাত্র ছাত্রী আশা করেছিল ওই স্কুলেই সে পড়াশোনা করবে, সেক্ষেত্রে টাকাটা ফিরিয়ে দিয়ে তাকে যেমন অসম্মান করা হলো, তেমন একটি ছেলের মেয়ের ভবিষ্যৎ ওইখানে নষ্ট করে দেওয়া হলো। একদম। তাকে অন্য স্কুলে তাকে আবার সুযোগ পেতে হলে আবার এইরকম ভাবে ফর্ম তুলতে হবে, এইরকম ভাবে ফিল আপ করে সে সুযোগ পাবে না, তখন সে একটা লাস্ট পজিশনে সে কোথায় যাবে, তখন হতাশ হবে বাবা মা এবং ছাত্রছাত্রীরা। সেক্ষেত্রে একটা স্কুল কর্তৃপক্ষ এটা করা উচিত হয়নি, একবারে প্রশাসনের তরফ থেকে এটা একবারে অন্যায়ের কাজ হচ্ছে যেটা আমি বলবো। কারণ প্রশাসন একটা নজর দিয়ে অবশ্যই দরকার, কারণ প্রত্যেকটা স্কুলে যদি এরকম রাজনীতি চলে, এরকম ব্যবসা চলে, তাহলে এক সময় এই রাজনীতির শিকার হবে ছোট ছোট সব ছাত্রছাত্রীরা, যারা আজকে ভবিষ্যতে উজ্জ্বল নক্ষত্র, একটা দিনে একটা জায়গায় এই প্রজন্মটা ভবিষ্যতে অন্য একটা জায়গায় স্কুলকে গর্বিত করবে। আজকে সেখানে যদি এরকম যদি নির্বাচিত হয়, যারা লটারির মাধ্যমে নির্বাচিত করার যদি সিদ্ধান্ত করেই থাকে, তাহলে এইভাবে ফর্ম বিলি করাটা, তাদেরকে রিজেক্ট করাটা, এটা কিন্তু একটা অসম্মানজনক। তুমি একদম ঠিক কথা বলেছো। আমাকে একটা কথা বলছো যে অভিভাবকরা কি চাইছে। একটা স্কুলে তো 1000 বাচ্চা ভর্তি হবে না, সিট আছে 300 জনের, 1000 ফর্ম বিলি হয়েছে, ওটা তো লাভের জন্য হয়েছে, মুনাফার জন্য হয়েছে, ব্যবসা করছেন শিক্ষকরা। তাহলে আমাকে একটা কথা বলো যে অভিভাবকদের সঙ্গে যখন তুমি তাদের দাবিটা কি ছিল? অভিভাবকদের দাবি যে যদি তাদের সিট থাকে 300, তাহলে 1000 কেন ফর্ম বিলি করা হলো? তাহলে তারা যদি একটা নিয়ম নির্ধারিত করে বেঁধে দিত যে এই মার্কের উপরে, এই নাম্বারের উপরে এরকম ছাত্রছাত্রী নেওয়া হবে, বা একটা টেস্টের উপর হবে, তুমি বলছো একটা টেস্ট করে যে পরীক্ষা নেওয়া হবে, তাহলে সেক্ষেত্রে তাহলে তারা অন্য একটা পদ্ধতি অবলম্বন করতো। সেখানে এই সমস্ত অভিভাবকরা কিন্তু বিক্ষোভ করতো না। যেখানে 1000 ফর্ম বিলি করা হয়েছে, তাহলে সবাই আশাবাদী যে ওই স্কুলেই আমার ছেলে মেয়েকে আমরা পড়াশোনা করাবো বা সুযোগ পাবো। সেক্ষেত্রে আজকে তারা যে সমস্ত ছাত্রছাত্রীগুলো বাতিলের খাতায় গেল, তারা এখন কোথায় যাবে? কারণ ওখানে পাশাপাশি আরো 2টো স্কুল আছে, সব স্কুলেই একই অবস্থা। তাহলে কি সম্ভব? তাহলে কি সত্যি কি ওখানে যে 300টা সিট ছিল, তাহলে কেন 1000 ফর্ম বিলি করা হলো? এটা কিন্তু সম্পূর্ণভাবে স্কুল কর্তৃপক্ষকে দায়ী করা হচ্ছে। তার মানে সার্বিক এখনো সেইভাবে কোনো সুরাহা হয়নি, সবটাই আশঙ্কা আর আতঙ্কের মধ্যে রয়েছেন অভিভাবকরা। অবশ্য সময় বলবে সময়ের কথা। রেবতী, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার আরেকটি খবর আজকে শিরোনামে উঠে এসছে, যেটা নিয়ে তোমার সঙ্গে একটু আলোচনা করবার আছে। আপনারা জানেন যে গতকাল একটা বড় দুর্ঘটনা ঘটেছে। আমাদের বেশ 16 জনের একটি মৎস্যজীবী, গতকাল বলবো না, 13 তারিখ তারা হয়তো বেরিয়েছিল নামখানা থেকে। সেই মৎস্যজীবীরা গিয়েছিল মাছ ধরতে, কিন্তু তারা ঠিক যখন বাংলাদেশ আর ভারতের সীমান্তবর্তীর একটি নির্দিষ্ট জায়গায় ছিল, যেখানে তারা মাছ ধরতে, তারা কিন্তু জানে তাদের মিটার দেওয়া থাকে, তারা সেইভাবেই মাছ ধরছিল। কিন্তু আচমকাই সেই জায়গায় তারা বাংলাদেশে নৌবাহিনী তারা ঢুকে পড়ে তারা এই ট্রলারটিকে, মৎস্যজীবীদের ট্রলারটিকে মারা হয়। ওখানে 5টা ট্রলার ছিল, 4টে ট্রলার ফিরে এসছে, একটা ট্রলার ওই ঘরে ওখানে জখম হয়ে যায়, সাথে সাথে প্রত্যেকেই জলে পড়ে যায়। সেই জলে পড়ার ফলে সেখানে কিন্তু অনেকে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার মধ্যে, আমি অসুস্থ বলবো না, 11 জন ছিল। সেই 11 জনের মধ্যে কিন্তু যে জিনিসটা ধরা পড়েছে, সেই জিনিসটা খুব দারুণ ব্যাপার যে 5 জন মৎস্যজীবী নিখোঁজ হয়ে গেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। একজনের বডি নিচ থেকে বার করা হয়েছে। আজকে এই খবর যখন এই গ্রামে পৌঁছেছে, তখন সেখানে কান্নার রোল পড়ে গেছে। আজকে 24 ঘন্টা যখন পাওয়া যায়নি, আজকে তাদেরকে উদ্ধার করে যখন নিয়ে এসছে, এই 11 জনকে নিয়ে আসা হয়েছিল। এই যে সার্বিক রিপোর্টটা, মানে এই যে বাংলাদেশিদের কারণে বাংলাদেশি নৌবাহিনী যেভাবে
আমাদের ভারতের মৎস্যজীবীদের ট্রলারের উপর আক্রমণ করলো, তাতে তো ক্ষতি আমাদেরই হলো। আমি একটু রেবতীর কাছে যাব, যে এই যে মৎস্যজীবী টোটাল আজ সকাল থেকে রেবতী এই খবরের সঙ্গে ছিল। দেখো, নদীর সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে বাংলার, নদী ছাড়া আমাদের বেঁচে থাকা খুব দুষ্কর। আর বিশেষ করে সুন্দরবন অঞ্চলের মানুষ কিন্তু বেঁচে থাকার বড় কারণ হচ্ছে নদী সঞ্জীব। আমরা সরাসরি একবার রেবতীর কাছে যাওয়ার চেষ্টা করব। রেবতী, তুমি শুনতে পাচ্ছ? আজ মানে মৎস্যজীবীদের জীবন জীবিকা কঠিন আমরা জানি, কিন্তু যে ঘটনাটা ঘটলো তাদের সাথে, এটা তো আমরা আগে পর্যন্ত জানিনি। সকালবেলা পর্যন্ত ব্রেকিং খবর ছিল যে ট্রলারটিকে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, মৎস্যজীবীদের খোঁজ নেই। বেলা বাড়তেই খোঁজ পাওয়া গেল 11 জন মৎস্যজীবীকে উদ্ধার করা গেছে, 5 জন কোনো খোঁজ নেই। একটু যদি সার্বিক রিপোর্টটা তুমি আমাদের একটু বলো। দেখো, গত 13 ডিসেম্বর এমবি পারমিতা ট্রলারটি একবারে ফেজারগঞ্জ থেকে ছাড়ে গভীর সমুদ্রে বঙ্গোপসাগরের দিকে মাছ ধরতে চলে যায়, এবং সেখানে 13 ডিসেম্বর যখন বেরিয়ে যায়, গতকাল রাত্রে তারা যখন ঠিক সেই সময় মাছ ধরার সময় ছিলেন, সেই সময় একটি বাংলাদেশি কোস্টগার্ড তাদেরকে ধাওয়া করার পরেই তাদেরকে একবারে দুর্ঘটনা ঘটায়। অর্থাৎ সেখানে ট্রলারটি ডুবে যায়। সেখানে যে 16 জন মৎস্যজীবী তারা ওই সমুদ্রের মধ্যেই কিন্তু হাবুডুবু খেতে থাকে। তার সেই সংবাদ পাওয়ার পরেই আশেপাশে যে সমস্ত ট্রলার আছে তাদেরকে উদ্ধারের কাজ করে। উদ্ধারের কাজে 11 জনকে উদ্ধার করা হলেও 5 জনকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। ইতিমধ্যে 11 জনকে নিয়ে এসে আজ মহকুমা হসপিটাল অথবা কাকদ্বীপ প্রেসার সুপার স্পেশালিটি হসপিটালে তাদের চিকিৎসা করার পরে একবার তাদের পরিবারের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়। কিন্তু 5 জনের এখনো পর্যন্ত খোঁজ করছে, কিন্তু 5 জনের এখনো খোঁজ মিলছে না। ইতিমধ্যে কিন্তু এলাকায় শোকের ছায়া পড়েছে। এলাকাগুলোতে যে সমস্ত পরিবারের মৎস্যজীবী পরিবারগুলি তো আজকে তারা কান্নায় ভেঙে পড়ছে, কারণ তাদের তো এখনো পর্যন্ত কোনো সঠিক তাদের খবর পাওয়া যাচ্ছে না, তারা বেঁচে আছে কিনা, কিরকম অবস্থায় আছে, এই নিয়ে যে চিন্তা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদের খোঁজ করছে, তাদের খোঁজ চালানোর ব্যবস্থা করছে। কিন্তু এই যে বাংলাদেশি কোস্ট গার্ড গুলো তারা যে অকারণে ধাওয়া করলো, কারণ তারা নির্দিষ্টর মধ্যে তারা ভারতের মধ্যে কিন্তু ছিল, মাছ ধরছিল, কিন্তু বাংলাদেশ পেরিয়ে যায়নি। সেই ক্ষেত্রে তারা কেনই বা তাদেরকে ইচ্ছাকৃতভাবে ধাওয়া করলো? ধাওয়া করি যে এই দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ ট্রলারটিকে যদি ধাক্কা মারার ফলেই কিন্তু ট্রলারটা ডুবে যায়। সেই কেন এই ঘটনাটা ঘটলো, এটা নিয়ে কিন্তু যে সমস্ত মৎস্যজীবী গুলো গেছিল তাদের সঙ্গে কথা বলে আমরা জানলাম যে তারা নির্দিষ্ট সীমানার মধ্যে জলসীমা লঙ্ঘন না করে ভারতের মধ্যেই তারা কিন্তু মাছ ধরছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে বাংলাদেশি যে কোস্ট গার্ড গুলো তারা এসে এরকম তাদের সঙ্গে দুর্ঘটনা করেছে। কিন্তু এই বিষয়ে প্রশাসন খতিয়ে দেখছে কি কারণে এটা করলো, কেনই বা বাংলাদেশি কোস্ট গার্ড ওদেরকে অকারণেই ধাওয়া করছে, এটা কিন্তু খতিয়ে দেখছে। এই যে 5 জন, মানে আমি আপনাদের জানিয়ে রাখি, যেটা রেবতী আমরা যে উদ্ধার করে কাকদ্বীপ হসপিটাল ওদের নিয়ে আসা হয়েছিল, তখন একজন মৎস্যজীবী যে বয়ানটা দিয়েছে তোমার কাছে, সেটা আমরা শুনছিলাম যে 5 জন যাদের পাওয়া যাচ্ছে না তারা নিচে ছিল, অর্থাৎ নৌকার বেসে তলায় ছিল, ওরা ওপরে ছিল, যার জন্য ওরা ঝাঁপ দিয়ে হয়তো সমুদ্রে বেঁচে গেছে। এই নিচের লোকগুলো সম্ভবত খুঁজে পাওয়া যাচ্ছে না, এক একটা অনুমান। মৃতের খবর কি কোনো এই মধ্যে মৃতের খবর কোনো এসছে রেবতী? দেখো, ইতিমধ্যে মৃতের খবর পাওয়া যায়নি, তবে তদন্ত করছে। তবে ট্রলারটিকে উদ্ধার করা হলেও ট্রলারের মধ্যে কাউকে পাওয়া যায়নি। তবে চারিদিকে খোঁজ করছে বিভিন্ন স্পিড বোট থেকে আরম্ভ করে প্রশাসনিক বোট থেকে আরম্ভ করে অন্যান্য ট্রলার, যে সমস্ত স্থানীয় যে ট্রলার গুলো তারাও খোঁজ করছে, কোথাও বা বেঁচে আছে, কোথাও বা বেঁচে না থাকলেও তাদের যদি দেহটি উদ্ধার করা যায় সেক্ষেত্রে তারা সব রকম ভাবে প্রচেষ্টা করছে। ইতিমধ্যে কিন্তু কোনো রকমের ভাবে 5 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে 11 জনকে যে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যেও একটা আতঙ্ক বাসা বেঁধেছে। তারা এই যে মৃত্যুর মুখ থেকে নতুন জীবন, পুনর্জীবন তারা ফিরে পেল, হয়তো তারা সেই 5 জনের মতনই হয়তো এই সমুদ্রে হারিয়ে যেত। একদম রেবতী একদম তোমাকে বলছি, এই মুহূর্তে আমরা যে একটি পরিবার খুব ভেঙে পড়েছে, তাদের মধ্যে হয়তো 5 জন মৎস্যজীবীর মধ্যে পাওয়া যাচ্ছে না, তার একটি পরিবারের কাছে তুমি পৌঁছলে, সেখানে প্রত্যক্ষদর্শী মানে যে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা কি বলছে একটু শুনবো। আমাদের যেটা শোনা খবর, আমরা এখনো প্রকৃত খবরটা জানতে পারিনি। শোনা খবর শুনতে পেলাম যে কোথায় অ্যাক্সিডেন্ট করেছে, বাট কিসে অ্যাক্সিডেন্ট করেছে ওটা এখনো শিওর নয়। শুনতে পেলাম এমনি লোকজন পায়নি, বাদবাকি লোকজন পেয়েছে বলেছে, এখনো পুরোপুরি খবর বলতে পারছে না। ওরা আসলে তারপর আমরা জানতে পারলে বলতে পারবো যে মেন ঘটনা কি ঘটেছে। কবে গিয়েছিল জামাইবাবু ট্রলারে?
ট্রলারে গেছিলেন 13ই ডিসেম্বর, আছে 14ই ডিসেম্বর, ওরা 13ই ডিসেম্বর গেছিলেন। 13ই ডিসেম্বর এই রাত্রেবেলা ঘটনাটা ঘটেছে বলে শুনেছি। কতজন মৎস্যজীবী ছিলেন জানেন? ওনাদের টোটাল 18 জন মৎস্যজীবী, তার ভিতরে 2 জন যায়নি, এই টিপ কামাই দিয়েছিলেন। 16 জন মৎস্যজীবী ওনারা সাগরে গেছিলেন। হ্যাঁ, যেটা শুনলাম যেটা নাকি কোনো ট্রলার বা নেভির সঙ্গে ধাক্কা লেগেছিল। এটা আমাদেরও শোনা খবর, আমরা এখনও পুরোপুরি ঘটনা জানতে পারিনি। শোনা খবর যেহেতু এখনও সিদ্ধান্তভাবে বলতে পারছি না, ওনাদের কিছু কিছু ট্রলার আসার পরে বলতে পারবো যে কোন মৎস্যজীবী আছে, কীরকম হয়েছে। এই যে সকালবেলার এই বয়ানটি এসেছিল সকালবেলা, এই তার গ্রামের যে প্রতিবেশী কান্নায় ভেঙে পড়েছিল, তার পরিবারের লোক যাকে পাওয়া যাচ্ছে না, এরপরে তোমার কাছে কি আপডেট কোনো খবর আছে? শেষ পাওয়া খবর কি আছে? শেষ পাওয়া খবর দেখো, শেষ পাওয়া খবরের মধ্যে কিন্তু তল্লাশি করছে প্রশাসনের পক্ষ থেকে। এখনো পর্যন্ত কোনো 5 জনের কোনো খবর পাওয়া যায়নি। তবে ইতিমধ্যে খবর তারা তাদেরকে খোঁজ পেলেই হচ্ছে তৎপরতার সঙ্গে কিন্তু তারা তাদের পরিবারের হাতে তুলে দেবে এবং প্রশাসনিক এই সমস্ত তথ্য উঠে এসেছে। অসংখ্য ধন্যবাদ রেবতী তোমাকে সঙ্গে থাকার জন্য। আমরা একটু পরবর্তী খবরে যাব, খুব ইন্টারেস্টিং একটা খবর রয়েছে। সরাসরি আমরা যাব কাটোয়ার দিকে। আমরা অবশ্যই এর আগের দিন আমরা অবশ্যই দেখিয়েছিলাম, ভিজুয়াল দেখেছিলাম, কিন্তু আজ অবশ্যই আপনাদেরকে এক্সক্লুসিভ সে প্যাকেজ আপনাদের দেখাবো। কাটোয়ার মাত্র 5 বছর বয়সে 2 ছেলের বাবা হয়েছেন সরোজ মাঝি। SIR না হলে জানতেই পারতাম না। নির্বাচন কমিশনের নথি থেকে এই তথ্য পেল জেলা প্রশাসনের চক্ষু চড়ক গাছ। অবশ্যই আমরা প্রথমে একবার প্রতিবেদন দেখে নেব, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। দেখুন, আপনারা বাংলাদেশে পাঠানো হচ্ছে, আপনারা মেরে ফেলুন তবু ভালো, কিন্তু ওই দেশে আর অত্যাচার খেতে যাব না। একদিন ওরা প্রাণ হাতে করে বাঁচার জন্য পালিয়ে এসেছিল। নতুন করে পথ যখন তৈরি হয় বাঁচার, তখনই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। হ্যাঁ, SIR আতঙ্কে করুণ আরতি, আমাদের প্রাণে মেরে ফেলুন। কেন এমন হলো? পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের শীতল গ্রামের 175 নম্বর বুথের ঘটনা। শীতল গ্রামের 175 নম্বর বুথের বাসিন্দা সরোজ মাঝির বয়স 63 বছর। ভোটার তালিকায় তার এক ছেলের নাম লক্ষ্মী মাঝি, বয়স 59 বছর, আর দ্বিতীয় ছেলের নাম সাগর মাঝি, বয়স 58 বছর। আসলে ভাবুন, এই 63 বছরের বাবা, তার 2 ছেলের একজনের বয়স 59 আর একজনের 58। তার মানে 5 বছর বয়সে সরোজ মাঝি বাবা হয়েছেন। না, আসলে 2 ছেলে তার নকল ছেলে। নকল 2 ছেলের আসল বাড়ি বাংলাদেশ। তারা ঘটনার কথা স্বীকার করেছে। 22 বছর আগে 2 ভাই বাংলাদেশ থেকে প্রথমে মুর্শিদাবাদে আসে, তারপর কাজের সূত্র ধরে মঙ্গলকোটের শীতল গ্রামে এসেছিল। সাগর মাঝি এবং লক্ষ্মী মাঝি বাড়িতে না থাকলেও লক্ষ্মী মাঝির স্ত্রী রাজশ্রী মাঝি নকল বাবা সাজানোর ঘটনা রহস্য জানালেন। বাবা পাতালছি, ও আমার বাড়িতে এসেছিল। যেদিন আমাদের ভোটার করতে আসে সেই দিন বেচারিটা আমার পাশেই বসেছিল। ওই নামটা দিয়েছিল যে কোনো অসুবিধা হবে না, ভোটার হলে আমাদের মেয়ে ছেলে সম্পর্ক হচ্ছে। পাতানো বাবা, যে নিজের বাবা তাও নয়। আপনারা কোথাকার বাসিন্দা? আমরা বাংলাদেশের। বাংলাদেশের কোথাকার? বাংলাদেশের রাজশাহী জেলা। রাজশাহী জেলা কোথায়? রাজশাহী জেলা বাড়ি হলো মলকিরাং, পালপুর, ধরমপুর। এখানে কবে এসেছেন, কিভাবে এসেছেন, কেন এসেছেন? এখানে এসেছি মুসলমানের অত্যাচারে। হ্যাঁ বলুন। মুসলমানের অত্যাচারে এমন অবস্থা যে আমাদেরকে মেয়ে ছেলেকে কাটাকাটি, এমন অবস্থায় অনেক লোককে কেটে ফেলে দিয়েছে, অনেক লোক। রাজশাহী জেলাতেও সেই বাচ্চাতে আমরা এসেছি। আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করুন। দেখুন, আমরা যদি আবার বলুন যে বাংলাদেশ চলে যান, তাহলে যাওয়াতে আপনারা মেরে ফেলেন, আমাদের কিছু করার নাই। দেখুন, আপনারা বাংলাদেশে পাঠানো হচ্ছে, আপনারা মেরে ফেলুন তবু ভালো, কিন্তু ওই দেশে আর অত্যাচার খেতে যাব না। SIR না হলে হয়তো আমরা জানতেই পারতাম না। আর SIR না হলে এভাবে নিজেদের প্রাণ বাঁচাতে কিভাবে মানুষ বাংলায় আশ্রয় নিয়েছে সেটাও জানতাম না। আসুন কি বলছে 5 বছর বয়সের 2 ছেলের বাবা সরোজ মাঝি। আপনার কয় ছেলে? 2 ছেলে। কি কি? অনুপ মাঝি আর সুজিন মাঝি।
তাহলে আপনাকে বাবা দেখিয়ে লক্ষ্মী মাঝি এবং সাগর মাঝি ওরা কে চেনেন? ও আমরা চিনি না, কেউ না, ও আমরা চিনি না। ওকেই বলছো আপনার তাহলে ওই ওই- ওই যে আমার দুটি ছেলে। লক্ষ্মী আর সাগরের সাথে আপনার না না, কোনো সম্পর্ক নাই। তা এখন তো ওরা তো ভোটার কার্ডে দেখিয়েছে আপনাকে বাবা হ্যাঁ, দেখিয়েছে। সে দেখাতে পারে স্যার, সে এবার ডকুমেন্টটা পেয়েছে না, নামটা পেয়েছে। এবার স্যার আমি তো আর কিছু জানি, আমি তো মূর্খ লোক। নির্বাচন কমিশনের থেকে এই তথ্য পেয়ে জেলা প্রশাসনের চক্ষু চরক গাছ। এনুমারেশন ফর্ম পরীক্ষার সময় প্রশাসনের নজরে আসে। কাটোয়া মহকুমা শাসক অনির্বাণ বাসু জানান, লজিক্যাল এর সময়ের বিষয়টা আমরা জানতে পারি, অর্থাৎ এসআইআর এর সময়ে বিষয়টা আমরা জানতে পারি। শুনানির জন্য নোটিশ পাঠানো হবে। অভিযুক্ত লক্ষ্মী মাঝি এবং সাগর মাঝি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে প্রামাণিক তথ্য দেখাতে না পারলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কি বলবেন? সত্যি এসআইআর না হলে আমরা অনেক কিছুই জানতাম না। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম কেন ভাবছেন এই খবরটা আমি দেখালাম একদম সঞ্জীব, তার কারণ অবশেষে তালিকা প্রকাশ করলো এসআইআর এর। ফের তোলপাড় রাজনীতি, তালিকায় নাম নেই, শুনানি নিয়ে টেনশন, তোলপাড় হতে চলছে রাজনীতি। আপনাদের বলছি, আপনার প্রশ্ন কমিশন উত্তর দেবে। তবে এবার বলে দেই, এসআইআর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ গেল 58 লক্ষ ভোটারের নাম। এবার আপনি চিন্তা করছেন এই খবর কেন দেখালাম, তার কারণ হচ্ছে এটা ছিল চিত্র, যে চিত্রটা 22 বছর ধরে আমরা বহন করে এসেছি। আজকে এসআইআর নিয়ে কেউ ভোটের মজা নিচ্ছেন, আবার ভোট নিয়ে কেউ রাজনীতি করতে চাইছেন। কিন্তু ভাবুন, আমরা যে উত্তরসূরি রেখে যাচ্ছি, তাদের কাছেই বোঝা রেখে যাচ্ছি। যারা এই দেশে জন্মগ্রহণ করেছে, যাদের জিন এই দেশে 4 পুরুষ 5 পুরুষ ধরে এসছে, স্বাধীনতা সংগ্রামের পর থেকে যারা এই দেশে রয়েছে, সেই মানুষগুলোর ভোটার কার্ড হয় না। সেই মানুষগুলোর আধার কার্ড করতে গেলে 4 বার ফিরতে হয়। কিন্তু অদ্ভুতভাবে এই মানুষগুলোর আধার কার্ড ভোটার কার্ড পয়সার বিনিময় করে ফেলে, কেন? অবৈধ বলে। আর যার জন্যই আজকে পশ্চিমবঙ্গে 58 লক্ষ ভোটার কার্ড বাদ হয়ে গেল। যাদের যাদের চিহ্নিত করা হয়েছে, এবার তাদের কি হাল হাকিকাত হবে সেটা তো পরে বলবে, এরপরে আরও আছে। তবে এইটুকু বলতে পারি, আজকে শেষ দিনে এই খবরটা দেখাবার উদ্দেশ্য আমার, কিন্তু আজকে একটা বড় খবর ঘটে গেছে, যেটা সঞ্জীব একটু আমাদের বলা দরকার। একদমই, যে সেটা হচ্ছে আজকে যুব ভারতী কাণ্ডে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছিল অরূপ বিশ্বাস। রাজীব কুমারকে শোকজ করেছে সরকার। নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফা দিতে চাই, সেই হিসাবে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিল অরূপ বিশ্বাস, যেটা পরবর্তীকালে জানা গেল। কেন স্টেডিয়ামের এই অবস্থা? 24 ঘন্টার মধ্যে রাজ্যের ডিজিপির জবাব চেয়েছিল, জবাব তলব করেছিল নবান্ন। একটা সিট গঠন হয়েছিল, সেই সিট গঠনে ছিল পীযূষ পাণ্ডে, যাদবের স্বামী, সুপ্রতিম সরকার, মুরলীধর। অবশেষে খসড়া তালিকায় কি দেখা গেল? দিনের শেষে মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র গ্রহণ করলো। যুব ভারতী মেসিকে দেখতে না পাওয়া দর্শকদের ক্ষোভ যেভাবে সেদিন আসতে পড়েছিল, তার রীতিমতো ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ছবি দিয়ে। একদমই। অসংখ্য ধন্যবাদ বিপ্লব, এত সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। আমাদের হাতে অবশ্যই সময় খুব কম। অবশ্যই আপনারা চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এরকম আরও বিশেষ কিছু প্রতিবেদন এবং আরও বিশেষ কিছু খবর প্রতিদিন আপনার সন্ধ্যে 7টায় ঠিক আসবে এক্সপ্রেস অনলাইন। এবং আপাতত চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।